কেমন আছো বন্ধুরা? আজ ঠিক সময় হাজির হয়ে গেছি তুমি আসবে বলেই গল্পের পরের পর্ব নিয়ে। আগের পর্ব নিশ্চয়ই ভালো লেগেছে। যারা এই গল্পের আগের পর্বগুলো শোনোনি তারা একবার আগের পর্বগুলো শুনে নিও। আজ গল্পের 7ম পর্ব। তপস্যার অভি ওদের মধুচন্দ্রিমার জন্য ঘুরতে যায় পুরীতে। সেখানে ওরা 3টে দিন বেশ সুন্দরভাবে কাটায়, সুন্দর সুন্দর স্মৃতি তৈরি করে ফিরে আসে, আর সবার জন্য অনেক উপহারও নিয়ে আসে। এরপর কি হতে চলেছে আসুন শুনে নেওয়া যাক। গল্পটির নাম তুমি আসবে বলেই। গল্প রচনা ও গল্প পাঠে আমি তোমাদের বন্ধু জলি। গল্পে যাওয়ার আগে একটা জরুরি কথা, যা আমি রোজ তোমাদের বলে থাকি। চারুলতার গল্পের ঝুলিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা আজই করে ফেলো, আর বেল আইকনটা প্রেস করে পাশে থেকেও কিন্তু। গল্প ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে অন্যকে জানাতেও ভুলো না। চলো এবার গল্পটা শুনে আসি। আজ এই গল্পের 7ম পর্ব। মধুচন্দ্রিমা থেকে ফিরে দুজনেই আবার ব্যস্ত হয়ে পড়ে রোজকার অভ্যস্ত জীবনে। তপস্যা সবার জন্য কিছু না কিছু উপহার এনেছে। নীলাদেবী আর অন্নিদেবীর জন্য একরকম শাড়ি এনেছে, বিমলবাবুর জন্য শার্টের পিস, গুনগুনের জন্য তো অনেক কিছু কিনেছে তপস্যা। সালোয়ারের পিস, মুক্তোর গয়না। ননদ তো এসব পেয়ে বেশ খুশি, সবার থেকে বেশি পেয়েছে বলে কথা। এই তপা, সবার জন্য তো আনলি, নিজেদের জন্য কি আনলি? অভি কি কিনে দিল তোকে? হেসে বলল নীলাদেবী। আমি ওকে দিতে চেয়েছিলাম মা, ও বলল আমার কত শাড়ি আলমারি ভর্তি, তাই ও জগন্নাথের মূর্তিটা এনেছে। আর কটা দিন বাদেই তো রথযাত্রা, সেদিন পুজো করে প্রতিষ্ঠিত করবে বলেছে। নীলাদেবীর পাশে বসে বলল অভি। ভালো করেছিস, কিন্তু একটা স্মৃতি তো আনতে পারতি। ওই তো জগন্নাথদেবের মূর্তি আনলাম তো, ওটাই স্মৃতি। মা, একবার আমরা সবাই মিলে যাব, কেমন? ভীষণ মজা হবে। আমার তো পুরী ঘোরা, তাও ওখানে বারবার যেতে বেশ ভালোই লাগে। ঠিক আছে, তোরা যখন বলছিস তাহলে যাবো আরেকবার। তপস্যার গালে হাত রেখে বলল নীলাদেবী। অভি প্রতিদিনের মতো তপস্যাকে বাসায় তুলে ও নিজের দোকানে চলে যায়। এভাবে আরও কটা দিন পার হয়ে যায়। একদিন বিকেলে রোজকার মতো অভি বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে অপেক্ষা করছে তপস্যার জন্য। সেদিন খুব বৃষ্টি পড়ছিল, তাই তপস্যা অফিসে আটকে গেছে, সাথে ওর বন্ধু তানিশাও। অনেকক্ষণ হয়ে গেল বৃষ্টি থামছে না। ওরা দুজনে অফিসের বাইরে দাঁড়িয়েছিল, তখনই তপস্যার মোবাইলটা হঠাৎ করে বেজে উঠল। কি গো, আমি আনতে যাব তোমাকে, ওপাশ থেকে বলল অভি। আমি তোমাকে ফোন করতেই যাচ্ছিলাম, ফ্রি থাকলে এসো না গো, ভীষণ বৃষ্টি হচ্ছে। তপা, এটা কি বলছো? ফ্রি থাকলে মানে? হাজার ব্যস্ত থাকলেও তোমার জন্য ফ্রি করে নেব। আচ্ছা দাঁড়াও, আমি আসছি। অভি শোনো না, আমার না বৃষ্টিতে ভিজতে খুব ইচ্ছে করছে। একদম না, বৃষ্টিতে ভিজলে তোমার শরীর খারাপ হয়, তোমার ঠান্ডার ধাত আছে, আর তোমার শরীর খারাপ হলে আমি আমার আদর যত্ন খুব মিস করি, তাই একদম না। আমি গাড়ি নিয়ে যাচ্ছি, অপেক্ষা করো। কিছুক্ষণের মধ্যেই অভি পৌঁছে যায় অফিসের সামনে। তপস্যা তানিশা দৌড়ে এসে গাড়িতে উঠল। জিজু, একটু ড্রপ করে দিতে হবে। আরে শালিজি, জো হুকুম, বসো। তানিশাকে ড্রপ করে ওরা নিজের বাড়ির দিকে রওনা দিল। কি রোম্যান্টিক লাগছে, তাই না অভি? অভির একটু কাছে এসে বলল তপস্যা। তুমি তো আবার বৃষ্টি দেখলে বেশি রোমান্টিক হয়ে যাও। এটা তুমি বলতে পারলে, শুধু আমি। তুমি আসার পর থেকে এই লক্ষণটা আমার লক্ষ্য করছি। কি করব বলো, পাশে সেক্সি বউ, বাইরে বৃষ্টি, ঠিক রাখা যায় নিজেকে? আমিও তো মানুষ নাকি? হাসতে হাসতে কথাটা বলল অভি। অভি তবুকে এক হাত দিয়ে নিজের কাছে টেনে নেয়। ফাঁকা রাস্তা, দু একটা লোক দেখা যাচ্ছে, আর অঝরে বৃষ্টি পড়ছে। অভি তপুর সাথে গল্প করতে করতে গাড়ি চালাচ্ছে।
অভি, সামনে! অভি সজোরে একটা ব্রেক কষে গাড়িটা থামায়, তবু দু হাত দিয়ে নিজের মুখ ঢেকে ফেলেছে। হঠাৎই মনে হলো ওদের গাড়ির সামনে কেউ এসে পড়ল। তখন বৃষ্টিটা কিছুটা কমেছে। অভি গাড়ি থেকে নেমে দেখলো একটা লম্বা চওড়া ছেলে ওর গাড়ির সামনে পড়ে আছে। না, কিছু হয়নি, ধাক্কা লেগে পড়ে গেছে এই আর কি। ছেলেটাকে একটু অপ্রকৃতিস্থ লাগছিল অভির। মুখ ভর্তি দাড়ি, চুল উস্কো খুস্কো, পরনে জামা কাপড়ও বেশ মলিন। অভি তাকে তুলে নিয়ে গাড়িতে বসালো। আপনার কোথাও লাগেনি তো? আপনি হঠাৎ কিভাবে সামনে এসে পড়লেন বুঝতে পারিনি। আপনাকে কোথায় ছাড়তে হবে বলুন, আমি ড্রপ করে দিচ্ছি, বলল অভি। ছেলেটি হাসতে হাসতে বলল, আমার কোথাও যাওয়ার জায়গা নেই। আপনি আমাকে বাঁচালেন কেন? আমি তো মরতেই চেয়েছিলাম। আমার জন্য অনেকেই দুঃখ পেয়েছে, তাই আমার কোনো বাঁচার অধিকার নেই। ছেলেটির গলাটা তপস্যার খুব চেনা লাগলো। ও কৌতূহলবশত আয়না দিয়ে তাকে দেখার চেষ্টা করলো, কিন্তু চিনতে পারল না। এটা কি বলছেন আপনি? জীবন মহামূল্যবান, এটাকে আপনি এভাবে নষ্ট করছেন? মেনে নিলাম আপনার অনেক দুঃখ কষ্ট, কিন্তু একটাই তো জীবন। আবার শুরু করুন, শুরু থেকে, দেখবেন সব ঠিক হয়ে যাবে। আমরা মানুষ, উন্নত বুদ্ধির অধিকারী, আর সেই বুদ্ধি দিয়ে ভেবে উপায় বার করতে হবে। মরে গেলে কি জবাব দেবেন তার কাছে উপরে গিয়ে? তর্জনী নির্দেশ করে বলল অভি। তপস্যা আবার অভির কথা মুক্ত হয়ে শুনতে থাকে। অভি বলে চলে, শুনুন, সবার জীবনে কোনো না কোনো সমস্যা থাকেই, কিন্তু সমাধানও থাকে পাশাপাশি। শুধু আমরা দেখতে পাই না বলে, কারণ তখন আমরা নিজের দুঃখে এতটাই বিভোর থাকি যে দেখতে পাই না। আপনি একজন তরুণ যুবক, হাত পা সব ঠিক আছে, বুদ্ধিও আছে, সেটা ঠিকমতো কাজে লাগান। আবার শেষ থেকে শুরু করুন। কথায় আছে না, যখন জাগবেন তখনই সকাল। আর ওসব বাজে কথা ভাববেন না। এই অমূল্য জীবন, সেটা উপভোগ করুন, ভালো কিছু চিন্তা করুন, পথ একটা পাবেনই। কথা বলতে বলতে অভিয়দের পাড়ায় এসে পৌঁছায়। আপনি কোথায় নামবেন? আমাকে এখানেই নামিয়ে দেবেন। আপনার সাথে কথা বলে বড় ভালো লাগলো, চলি। তপস্যা একটু গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকে অনেকক্ষণ ধরে, কারণ লোকটার গলার স্বর বেশ চেনা, কিন্তু চেহারা অন্য বলে ও ঠিক মেলাতে পারছে না কিছু। তাই শেষের কোনো কথাই ওর কানে যায়নি। বাড়ির সামনে গাড়িটা এসে থামতেই অভি ওর দিকে তাকিয়ে বলল, কী গো তপা, কী চিন্তা করছো? না, তেমন কিছু না। লোকটার গলাটা খুব চেনা চেনা লাগলো। শেষের কথাটা বলল মনে মনে। চলো, আমরা এসে গেছি, বলেই অভি তপস্যার হাত ধরে গাড়ি থেকে নামিয়ে আনে। তপস্যা বাড়িতে এসে দেখে গুনগুনের সাথে ওর বয়সী একটি মেয়ে বসে কথা বলছে। ওর মুখটাও দেখতে পাচ্ছে না। আমি দেখছি, তুমি চেঞ্জ করো, বলে অভি ওদের দিকে এগিয়ে যায়। গুনগুন মেয়েটিকে পরিচয় করিয়ে দেয় অভির সাথে। দাদামণি, ও হলো আমার বন্ধু অর্ণা। এই 2 দিন হলো বন্ধুত্ব হয়েছে। অর্ণা হাত জোর করে নমস্কার করল অভিকে। অর্ণার নজর এদিক ওদিক ঘুরছে, কাউকে খুঁজে চলেছে মনে হয়। তখনই তপস্যা এগিয়ে এসে মেয়েটিকে দেখা মাত্রই অবাক হয়ে তাকিয়ে থাকে ওর দিকে। গুনগুন পরিচয় করিয়ে দেয় তপস্যার সাথে। তপস্যা ওকে অবাক হয়ে দেখতে থাকে। অর্ণা চোখের ইশারায় ওকে শান্ত থাকতে বলল, তোমরা গল্প করো, আমার একটু কাজ আছে, বলে চলে যায় অভি। তারপর ওরা 3জনেই টুকটাক গল্প করতে থাকলো। তপস্যা গুনগুনকে ওখান থেকে সরানোর জন্য ভাবতে থাকে কি করা যায়। তখনই ও বলল, বন্ধুকে কিছু খেতে দিয়েছিস নাকি শুধুই গল্প করছিস ওর সাথে? যা, সবার জন্য কফি করে নিয়ে আয়। আচ্ছা, যাচ্ছি বৌদিভাই, বলেই ও হাসি মুখে বেরিয়ে যায়। তুমি এখানে কী জন্য এসেছো?
দাঁতে দাঁত চেপে বলল তপস্যা। তপস্যাদি, দাদা ফিরে এসেছে। কথাটা যেন শুলের মতো বিঁধল তপস্যার কানে। সারা শরীর রাগে চলতে থাকে। নিমিষেই মনে পড়ে যায় পূর্বের সমস্ত কথা। তাই ও বেশ সাজিয়েই বলল, তো তাতে আমার কি? তুমি আমার কাছে কী জন্য এসেছো? জানো না আমার বিয়ে হয়ে গেছে? এখন এসব বলার মানে? সেটা তো জানি, কিন্তু মনে হলো তোমাকে খবরটা জানানো প্রয়োজন, তাই বললাম। ভালোই তো, তোমার বাবাকে বলো বউ আর বংশধরকে একসাথে ঘরে তুলতে। তুমি জানো না দাদার সাথে ফ্রড হয়েছে। বেশ দুঃখের সাথে বলল অর্ণা। মানে কি বলতে চাইছো? পরিষ্কার করে বলো। তপস্যাদি, মেয়েটা দাদাকে ঠকিয়েছে। কোনো প্রেগনেন্সি ছিল না। দাদাকে মিথ্যে কথা বলে কানাডায় নিয়ে গিয়ে হাউসকিপিংয়ের কাজ করাতো। আর দাদা পাসপোর্ট ওরা নিয়ে নিয়েছিল। অনেক কষ্ট নাকি পাসপোর্ট নিয়ে এখানে এসেছে। বাড়িতে আসার পর বাবাও থাকতে দেয়নি, বার করে দিয়েছে। এখন কোথায় আছে বলতে পারবো না। সব শুনে তপস্যা হেসে ওঠে আর হাততালি দিতে থাকে। অর্ণা কিছুই বলতে পারে না, মাথা নিচু করে বসে থাকে। এটাই ঠিক, ও এটারই যোগ্য। ও অন্যকে ঠকাবে আর নিজে ঠকবে না, এটা তো নিয়ম বহির্ভূত, তাই না? তুমি যে ওর বোন সেটা যেন কেউ জানতে না পারে। তর্জনী তুলে কথাটা বলেও সেখান থেকে চলে যায়। তপস্যা পুরনো কথা মনে করতে করতে নিজের খেয়ালে কিছু কাজ করছিল। মনে মনে এক অজানা ভয়ও ওর মনে বাসা বাঁধছিল। ওর ষষ্ঠ ইন্দ্রিয় জানান দিচ্ছিল বিপদের পূর্বাভাস। ঠিক ওই সময় ওর পেটে উষ্ণ হাতের স্পর্শ অনুভব করলো। তাতেই ওর মুখে এক হাসির রেখা খেলে গেল। ও সামনে ফিরে অভির গলাটা জড়িয়ে ধরল হাসি মুখে। আরে আজ একদম রেডি দেখছি, আমাকে আর তাহলে বেশি খাটতে হবে না, কি বলো? মুচকি হেসে বলল অভি। ও, তোমাকে তাহলে খাটতে হয় বুঝি? না তেমন নয়, তাও কিছুটা তো হয়, মাথা চুলকে বলল অভি। তুমি কোথা থেকে এত এনার্জি পাও বলো তো? আমার তো বাস জার্নি করে শরীরের আর কিছুই থাকে না, খুব ক্লান্ত লাগে। আমার অনেক খারাপ লাগে তোমার জন্য। কথাটা গলা জড়িয়ে আধো সুরে বলল তপস্যা। একটা কথা বলবো তপা? এই, তুমি আবার আমার থেকে অনুমতি নিচ্ছ? আরে না না, সেটা নয়। বলছি, তোমার ইচ্ছে করে না কোনো একজন আসুক যে তোমাকে আর আমাকে ছোট্ট ছোট্ট হাতে আদর করবে? তপস্যার গলায় মুখ ঘষতে ঘষতে গাঢ় কণ্ঠে কথাটা বলল অভি। আবেশে তপস্যার চোখটা বন্ধ হয়ে যায়। কথাটা শুনে তপস্যা ওকে আরও কাছে টেনে নিয়ে বলল, হ্যাঁ তা তো করে। এই কথাটা আমি তোমাকে বলবো ভাবছিলাম, কারণ পুরুষরা তো তাড়াতাড়ি দায়িত্ব নিতে চায় না, আর এই সময় তাদের চাহিদাগুলোকে ত্যাগ করতে হয়। তাই ভাবলাম তুমিও। তপা, তুমি ভাবলে কি করে আমি এই রকম করব? আমার ভালোবাসা তোমার কাছে শারীরিক কবে থেকে মনে হলো? কথাটা বলেই অভিমানে মুখ ঘুরিয়ে বসলো অভি। তপস্যা অভিকে আবার জড়িয়ে ধরে বলে, সরি বাবা, ভুল হয়ে গেছে। আমাদের অফিসের অনেক মেয়ের সাথে এরকম হয়েছে, তাই আমি ভুল করে তোমাকে বলে ফেলেছি। ওই অফিসই হলো যত নষ্টের গোড়া। এই, শুধু রাগ করবে নাকি? এই, তোমার ইস্যু আসলে তুমি কিন্তু অফিস আগে ছাড়বে, তাতে আমাকে তুমি যাই ভাবো। আচ্ছা বাবা, সে তোমাকে বলতে হবে না, আমি কাজটা শখে করতাম, প্রয়োজনে নয়, বুঝেছ? আর সরি তোমাকে ভুল বোঝার জন্য। কান ধরে বলল তপস্যা। তপস্যার মুখ দেখে অভি হেসে ওঠে আর ওকে নিজের বুকে জড়িয়ে ধরে। অনেক কষ্টে তপস্যা অভির রাগ ভাঙালো, আর তারপরেই পরস্পরের সাথে ভেসে গেল উষ্ণ সোহাগে।
কয়েকদিন পর তানিশা আর তপস্যা অফিস থেকে বাড়ি ফেরার জন্য বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে বাসের অপেক্ষা করছিল। আর দুজনে টুকটাক গল্প করছিল, সামনে পুজো, কী শপিং করবে। তপস্যা, কেমন আছো? কেমন লাগলো বন্ধুরা এই পর্বটি? সকলে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। তোমরা কেমন গল্প শুনতে চাইছো সেটা অবশ্যই বলবে। গল্প ভালো লাগলে শেয়ার করবে। পরের পর্ব নিয়ে পরশু দিনই হাজির হচ্ছি। ভালো থেকো, টাটা।